নমস্কার। আজ মহাষ্টমীর পূর্ণ লগ্নে আমরা চলে এসেছি আলোড়ন পেজের ফেসবুক লাইভে। হ্যাঁ, তাই সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই, দর্শক বন্ধুদের জানাই আলোড়নের পক্ষ থেকে শুভ মহাষ্টমীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্বনামধন্য শিল্পী, গিটারিস্ট শ্রীযুক্ত সোমনাথ দাস, প্রবাদ প্রতিম গিটারিস্ট সুনীল গাঙ্গুলির সুযোগ্য ছাত্র। 1988 ও 1990 সালে রাজ্য সঙ্গীত একাডেমি থেকে প্রথম পুরস্কার প্রাপ্ত এবং এই 1977 সাল থেকেই তার এই গিটারের পথ চলা, গিটারকে ধরে তার এই জীবন শুরু, সঙ্গীত জীবন শুরু। এছাড়া 1990 সালে থেকে দূরদর্শন ও বেতার শিল্পী হিসেবে তিনি খ্যাত। তবে একটা কথা না বললে কিছু না বলা হয়ে থাকে, তাই হাওয়াইন গিটারকে পুনরায় নতুনভাবে মানুষের হৃদয়স্থলে পৌঁছে দেওয়ার পিছনে এই শিল্পীর অবদান অনস্বীকার্য। যার হাতের প্রতিটি সুর কথা বলে, মানুষের অন্তরের অন্তরস্থলে পৌঁছে যায় তার গানের প্রতিটি কথা। সেই মহান শিল্পীকে আমরা আজ আমাদের আলোড়ন পেজে পেয়েছি। আমাদের আলোড়নের পক্ষ থেকে জানাই শিল্পীকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। তোমাকে অনেক ধন্যবাদ পারমিতা। এই ফেসবুকের এই আলোড়ন পেজে তুমি খুব সুন্দর কাজ করছো। প্রচুর শিল্পীদের তুমি নতুন নতুন শিল্পীদের সুযোগ করছো, তাদেরকে তাদের পারফরমেন্স তুলে ধরার জন্য। ভীষণ ভালো একটা উদ্যোগ। আমিও ভীষণ গর্বিত এবং আনন্দিত তুমি তোমার এই পেজে আমাকে বাজানোর জন্য অনুরোধ করেছো। আপনাকে পেয়ে আমরা গর্বিত এবং আপনাকে আমরা কি বলবো, আমরা আপ্লুত আপনাকে পেয়ে। আমিও ভীষণভাবে গর্বিত। ফেসবুক লাইভ এখন মানুষকে এই কঠিন পরিস্থিতিতে একটা সুন্দর, বিশেষ করে শিল্পীদের ভীষণ সুন্দর একটা জীবন দিয়েছে। মানুষের কাছে তাদের সঙ্গীতের মাধ্যমে এই কঠিন পরিস্থিতিতেও মানুষকে যে এন্টারটেইন হওয়ার যে একটা সুযোগ আমরা চেষ্টা করছি করে দেওয়ার, এটাও একটা কিন্তু বিরাট একটা উদ্যোগ, যেটা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট হওয়ার মতো। সবার আগে আমি আলোড়ন পেজের সমস্ত শ্রোতা বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। আজ খুব শুভ একটা দিন, আজ অষ্টমী, মহা অষ্টমী। ভীষণ সুন্দরভাবে আনন্দ করবেন, কিন্তু সতর্কতাটাকে অবলম্বন করে, কেন এবছরের পুজোটা তো অন্যরকম। আমাদেরকে ভীষণভাবেই সতর্ক হয়ে চলতে হবে আর সব কিছুকে বাঁচিয়ে পুজোকে উপভোগ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এবং পুজোর পর যাতে আবার নতুন করে কোনো সমস্যা তৈরি না হয়, সেই দিকটা আমাদের ভীষণভাবে নজর রাখতে হবে। ঠিক আছে, তো সেই জন্যেই আমি এই আকাশ ভরা সূর্য তারা গানটা দিয়ে শুরু করার কারণ হচ্ছে যে পৃথিবীটা তো খুবই সুন্দর। তা সেই সুন্দর পৃথিবীতে যে আমরা জন্মগ্রহণ করেছি, এটাই একটা বিরাট পাওয়া ঈশ্বরের কাছে। তা সেই জন্য আমি আকাশ ভরা সূর্য তারা গানটা দিয়ে শুরু করলাম। পরবর্তী যে গানটা আমি বাজাবো ভীষণ প্রাসঙ্গিক মনে হচ্ছে যে আজকে এই একটা সুন্দর আনন্দের দিন, কিন্তু এই আনন্দের মধ্যেও আমাদের মনের মধ্যে কোথাও একটা ভয় লুকিয়ে রয়েছে। একদম। আসলে যে রোগটা জীবনঘাতী হয় না, সেই রোগটাকে নিয়ে সবসময় মানুষের ভিতরে একটা ভীতি কাজ করে, আমি যেন সেই রোগের শিকার না হয়ে যাই। তা সেই কারণে এই উৎসবের মাঝখানেও মানুষের মনের মধ্যে একটা ভয় কাজ করছে। তাই আমি ভাবছি সেকেন্ড গানটা যেটা বাজাবো, যেটা খুব প্রাসঙ্গিক আমার মনে হচ্ছে, আশা ভোসলের গাওয়া
আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। বাহ, সত্যি তাই। ভীষণ সুন্দর গান। আকাশে আজ রঙের খেলা সত্যি জ্বলছে, নানা রকম আলোর রোশনাই, চতুর্দিকে একটা উৎসবের মেজাজ। কিন্তু মনে একটা ভয় তো আমাদের রয়েছেই। তাই আমার এই গানটা খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। আজকে আপনার এই গানের ডালিতে কি ধরনের গান আমরা আমি শুনবো? চেষ্টা করব যে এটা একটা ভার্সেটাইল ইনস্ট্রুমেন্ট। হাওয়াইন গিটার হচ্ছে একটা ভার্সেটাইল ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টে হয় না এরকম কোনো ব্যাপার নেই। বিশেষ করে গানের যে স্তর বা মিউজিকের সঙ্গীতের যে স্তর, একটা হচ্ছে ক্লাসিক্যাল, একটা হচ্ছে ওয়েস্টার্ন, আর একটা হচ্ছে লাইট মিউজিক, সেমি ক্লাসিক্যাল। এই যে আমাদের বলিউড বা ফিল্মি সং, বেঙ্গলি মডার্ন সং, হোয়াট এভার ইট, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, সমস্ত কিছু। এটা এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা সমস্ত কিছুকে জাস্টিফাই করে এবং সমস্ত কিছুকেই সম্পূর্ণভাবে প্রকাশ করার সুযোগ দেয়, যেটা কিনা আর অন্য কোনো ইনস্ট্রুমেন্টের পক্ষে সম্ভব না। সেই কারণে আমি আজকে যে ধরনের গান মোটামুটি একটা বেছেছি, 1 ঘন্টা সময়ের মধ্যে তো সব কিছু করে দেখানো সম্ভব নয়, কিন্তু চেষ্টা করব নানা রকমের পরিবেশনার মধ্যে দিয়ে আমি যে কথাটা বলতে চাইলাম সেটাকে জাস্টিফাই করা। যার জন্য আমি বাংলা গান, রাগাশ্রয়ী হিন্দি গান, তার সঙ্গে গজল বাজাবো বাহ, এবং ওয়েস্টার্নও বাজাবো। তাই আমি এই জিনিসটা বোঝানোর জন্য, কিছুটা টাচ অন্তত মানুষের কাছে দেওয়ার জন্য, যে এটা যে সব কিছু করা যায় তার একটা ছোট্ট প্রয়াস একটা রাখবো বলে একটা মোটামুটি সেইভাবে করেছি। কিন্তু 1 ঘন্টার মধ্যে তো সব কিছু করে দেখানো সম্ভব নয়। চেষ্টা করছি মানে সব ধরনের একটা পরিবেশনার মধ্যে দিয়ে মানুষের কাছে এই মেসেজটা পৌঁছানোর, যে এটা কত ভার্সেটাইল একটা ইনস্ট্রুমেন্ট, কতটা মেলোডিয়াস। গানের পর যদি আর কোনো ইনস্ট্রুমেন্টকে বাজতে হয়, যে মানুষটার গান গাওয়ার খুব ইচ্ছা কিন্তু গলা তার সাথ দিচ্ছে না, গান গাওয়ার মতো তার ভয়েস হয়তো নেই, সে কিন্তু নিশ্চিতভাবে হাওয়াইন গিটারকে বাজতে পারে। না ভিভাল স্যারা যেমন বলেছিলেন যে হাওয়াইন গিটারটা হচ্ছে সিঙ্গিং ইনস্ট্রুমেন্ট। সিঙ্গিং ইনস্ট্রুমেন্ট, যেহেতু আমাদের ভারতীয় কালচারে আমরা গানটাকে বেশি প্রাধান্য দিই, গান শুনতে বেশি ভালোবাসি। বেশি ভালোবাসি। স্বাভাবিক, কেন গান খুব সহজে সহজে তার হৃদয় কথা- কেড়ে নেয়। তার কথার সুর দিয়ে তার আমাদের হৃদয়ে মনের মধ্যে একটা দাগ মধ্যে কাটে। একটা তার প্রভাব তৈরি করে। দুঃখের গান, আনন্দের গান, অবসাদের গান, মজার গান, গানের ওয়ার্ডিংস এবং সুর মানুষকে আনন্দ দেয়, মানুষের মনকে পরিতৃপ্ত করে। সেই জন্য মানুষ গান শুনতে ভালোবাসে। এবং এর সঙ্গে উচ্চাঙ্গ সঙ্গীত আমি বলবো না, ক্লাসিক্যাল মিউজিক যেটা বলে, ক্লাসিক্যাল যে ব্যাপারটা, বিভিন্ন রাগ ভিত্তিক যে সমস্ত থাকে, সমস্ত কিছু এই হাওয়াইন গিটারে হয়। এবং ওয়েস্টার্ন তো অসম্ভব ভালো এতে করা যায়। আগামী দিনে আমি চেষ্টা করব এমন একজন গিটারিস্ট, আমি নাম বলছি না এখনই, এমন একজন গিটারিস্টকে আনবো যিনি এই মুহূর্তে ভারতবর্ষে ওনার নাম্বার 1, ভারতবর্ষ কেন এশিয়াতে নাম্বার 1 ওয়েস্টার্নে, উনি অসম্ভব ভালো লাগে, আমি হিপনোটাইজড হয়ে যাই ওনার বাজনায়। তো উনি আমায় কথা দিয়েছেন তোমার এই পেজে উনি প্রোগ্রাম করবেন। আমি ওনাকে আগামী দিনে। অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা ডক্টর জানিয়ে কুনাল রাখছি। ব্যানার্জি হ্যাঁ, ভীষণ আমি ওনার স্নেহ বাজনা করেন, শুনেছি ভীষণ ফেসবুকে। স্নেহ করেন, ভালোবাসেন। তা ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনিও অবশ্যই তোমার পেজে করবেন প্রোগ্রাম। আর একজনকে খুব ইচ্ছা ছিল, আশিস ভদ্রদা, আশিস দা, আমাদের খুব প্রিয় আশিস দা, কিন্তু উনি লাইভ খুব একটা পছন্দ করেন না। আচ্ছা, এনিওয়ে আগামী দিন আরও অন্যান্য গিটারিস্ট আমার সঙ্গে কথা হয়েছে, তারাও আসবেন, করবেন। তোমার এই এই যে ভ্যারাইটি আইটেম থাকে না ফেসবুক পেজে, বাচিক শিল্পী থেকে আরম্ভ করে সঙ্গীত শিল্পী, যন্ত্রসঙ্গীত শিল্পী, এটা খুব সুন্দর একটা প্রয়াস। চলো আমি তাহলে আমার সেকেন্ড গানটা হ্যাঁ বাজাই। হ্যাঁ একদম হ্যাঁ, আসুন। আকাশে আজ রঙের খেলা।
আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। এরপরে যে গানটা আমি বাজাবো বলে ঠিক করেছি, আসলে এই যে সুন্দর পৃথিবী আমাদের, এই যে ফুল ফল নদী পর্বত সমুদ্র আকাশ বাতাস, এই যে সুন্দর পরিবেশ, সব কিছু দিয়ে পৃথিবীটা আমাদের কাছে সুন্দর এবং আমরা বাঁচতে চাই। নাহলে এত মৃত্যুকে ভয় কেন? মৃত্যুকে আমরা ভয় পাই কেন? আমরা বাঁচতে চাই বলে। তাহলে অবশ্যই। পৃথিবীটা আমাদের কাছে কিন্তু সুন্দর। কি সুন্দর। পৃথিবী আমাদেরকে অনেক কিছু দিয়েছে, হয়তো আমাদের কিছু ভুল থেকে যাচ্ছে বা করে ফেলছি আমরা, কিন্তু পৃথিবীটা আমাদের কাছে সুন্দর। এই সুন্দর পৃথিবীতে আমরা বাঁচতে চাই। মৃত্যুটা অবশ্যম্ভাবী ব্যাপার, সবার জীবনে ঘটবে, কিন্তু সেটা এখনই নয়। বক্তব্যটা এটাই। তাই জন্য আমি শ্যামল মিত্রের গাওয়া একটা গান বাজাতে চাইছি, এই সুন্দর পৃথিবী ছেড়ে মনও যেতে নাহি চায়। বাহ, অসাধারণ একটা গান। এবং অসাধারণ, এই প্রসঙ্গে অসাধারণ বলে গান। রাখি, এই গানটি আমার গুরুজি শ্রদ্ধেয় সুনীল গাঙ্গুলি মহাশয়ের অসাধারণ ভীষণ প্রিয় একটা গান। উনি ভীষণ ভালোবাসতেন এই গানটাকে বাজাতে এবং ইনি স্টুডেন্টদেরকেও এই গানটা ভীষণভাবে শেখাতে উদ্যোগ নিতেন। তা এই গানটা আমি আমার গুরুজিকেও একটা ট্রিবিউট। আমি এই গানটা ফেসবুকে আমি আমার গুরুজির প্রয়াণ দিবসেও আমি এটা বাজিয়ে পোস্ট করেছিলাম। এটা আমার গুরুজির ভীষণ প্রিয় একটা গান, তো এটা বাজাচ্ছি। বাবু বাহ। তবলার লুপটা একটু দেখ।
কি অসাধারণ, কি অসাধারণ! আপনি এই গানটা অনেকবার শ্যামল মিত্রের কণ্ঠে শুনেছি, কিন্তু আপনার কাছে এই গানটা গিটারে শুনে সত্যি বিশ্বাস করুন আরও সহস্র বার শুনতে ইচ্ছা আসলে কি করছে। হয়, কিছু কিছু গানের সঙ্গে জীবন রিলেট করে যায়, তখন এবং কি হয়, বাঁচার ইচ্ছাটা যেন আরও বেশি বেড়ে গেল। হ্যাঁ, কিছু কিছু গানের সঙ্গে জীবন রিলেট করে, জীবনের বক্তব্যের সঙ্গে গান রিলেট করে যায়, তখন সেই গানের এক্সপ্রেশনও পাল্টে যায়। একদমই। বিষয়টা এরকমই। এই হচ্ছে ব্যাপার। ভীষণ পরিচিত, ভীষণ সুন্দর একটা গান শ্যামল মিত্রের। সব গানের অসাধারণ হ্যাঁ, ছিল, অসাধারণ গান। প্রচুর গান আছে। শুধু শ্যামল মিত্রের ওপরই 2 ঘন্টা বাজানো যায়। একদমই। আগেকার দিনের হ্যাঁ, শিল্পীদের মাহাত্ম্যই এতটা। সত্যি তাই। বলো পরবর্তী কি? আপনার কাছে তো শুনলাম যে আপনি সুনীল গাঙ্গুলির কাছে শিক্ষা নিয়েছেন। তো আপনার প্রথম গুরু কে? মানে আপনি এই অনুপ্রাণিত হয়েছেন কিভাবে? অনুপ্রাণিত হওয়ার পিছনে আমার বাবা বিরাটভাবে, আচ্ছা, তার কারণ হচ্ছে প্রচুর ক্যাসেট বলবো না, তখন রেকর্ড, আমাদের রেকর্ডের আলমারি ছিল। আর আচ্ছা, আমার বাবার প্রচণ্ড রেকর্ড কিনে নিয়ে আসা, বাড়িতে রেকর্ড প্লেয়ার ছিল, সারাক্ষণই গান শোনা ছোটবেলা থেকে। তা তখন ওই রজত নন্দী, বটুক নন্দী, সুনীল গাঙ্গুলি, ভ্যান্সি প্লে, এদের সবার গিটারের রেকর্ড তখন ছিল। তা ওই ওই শুনে শুনে তখন থেকেই গানকে রিপ্রেজেন্ট করার একটা অদম্য ইচ্ছা মনের মধ্যে তৈরি হয়েছিল। আচ্ছা। তা তখন থেকেই এই ইনস্ট্রুমেন্টের প্রতি আমার একটা একটা ভালোবাসা ভালোবাসা জন্মায়, এবং বাবা জন্মায়। সেটা বুঝতে পেরে বাবা একটা অ্যাকোস্টিক হাওয়েন গিটার কিনে নিয়ে আসেন। আচ্ছা, 1977 সাল থেকে আমার যাত্রা শুরু। বাড়ির কাছেই আসতেন একজনকে শেখাতে, এক বিজন কর বলে একজন ভীষণ শ্রদ্ধেয় একজন মানুষ, উনি আসতেন আমার এক বন্ধু দিদিকে শেখাতেন। আচ্ছা, তা যখন গিটার শেখার খুব ইচ্ছা জাগে, তখন ওনার সঙ্গেই কথা বলে আমার শিক্ষা শুরু হয়। তা উনি ছিলেন অভিজিৎনাথ ঘরানার আচ্ছা, একজন স্টুডেন্ট। অভিজিৎনাথ আচ্ছা। ঘরানার স্টুডেন্ট, মানে অভিজিৎনাথের ঘরানার কারুর কাছে, হয়তো উনি ডাইরেক্ট অভিজিৎনাথের কাছে শিখেছিলেন কিনা বলতে পারবো না, হয়তো ওনারই কোনো স্বনামধন্য স্টুডেন্টের কাছে উনি স্টুডেন্টের শিখেছিলেন, বা মানে ওনার ঘরানাটা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ব্যাপার করেন। ছিল। আমাকে প্রচুর ওই সময় শুরুতে আমি প্রচুর ওয়েস্টার্ন মিউজিক এবং নজরুলগীতি এই সমস্ত বাজাতাম। আমার এখনও মনে আছে বেশ কিছু ওয়েস্টার্ন নাম্বার। আজকে আমি যেটা বাজাবো ঠিক করেছি সেটা হচ্ছে বেবি ও, এলিফ্যান্ট। আমরা আজকে ওয়েস্টার্ন হ্যাঁ শুনবো। হ্যাঁ, বেবি এলিফ্যান্ট ওয়াক বাহ, বলে একটা ওয়েস্টার্ন নাম্বার আছে। বাহ, 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 বাহ। এছাড়াও যেমন ধরো ওয়াক ডোন্ট রান 64, কাম সেপ্টেম্বর, হ্যাটারি, দ্য ওশান, এরকম করে আরও অনেক, সবগুলো নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তা এরকম প্রচুর ওয়েস্টার্ন আমি সেই সময় প্রচুর মিন্স 9-10টার মতো শিখেছিলাম। 3 বছরের বেশি ওনার কাছে আমার শেখার সুযোগ হয়নি। উনি আসলে ভীষণ অসুস্থ হয়ে পড়ে, তারপর উনি আর কন্টিনিউ করতে পারেননি। তারপর আমি দ্বিজদাস ঘোষ বলে একজনের কাছে যাই, উনিও আমার বাড়ির কাছাকাছি থাকতেন। উনি ছিলেন একদম ক্লাসিক্যাল, বেসটা ওনার ভীষণ স্ট্রং ছিল। ওনার কাছে আমি ক্লাসিক্যালে 6th ইয়ার কমপ্লিট করার পর আধুনিক আরও বিভিন্ন ধরনের গান, এবং তার সঙ্গে ক্লাসিক্যালের ওপর আমি মানে ওই এলাহাবাদ ঘরানাতে সেইগুলোর কোর্স কমপ্লিট করা, এই সমস্ত করেছি। যখন আমি কলেজে পড়ি ফার্স্ট ইয়ারে, তখন আমি এদিকে সুনীল গাঙ্গুলি ছিল আইডল। তার রেকর্ড, তার ক্যাসেট, তার যে কোনো রেকর্ড বেরোলে, ক্যাসেট বেরোলে পরে সেটা নিয়ে এসে সেটা শুনতে থাকা, সেটাকে শুনে শুনে বাজানোর চেষ্টা করা, এই ব্যাপারগুলো তো ছিলই। কলেজে যখন ভর্তি হই দীনবন্ধু এন্ড্রুজ কলেজ গড়িয়াতে, আপনার কলেজের পাশেই তো সুনীল হ্যাঁ, গাঙ্গুলির তখনই বাড়ি। জানতে পারি আমি যে সুনীল গাঙ্গুলি বাড়ি কলেজের পাশেই, কানঙ্গ পার্কে। আচ্ছা, তা আমার এক বন্ধু ছিল ক্লাসমেট, ও সুনীল গাঙ্গুলির কাছে গিটার শিখতো। তো ওর কাছে, ও তখন বলে তুই যাবি, তাহলে চল। ও জেঠু জেঠু বলতো। তা ও জেঠুর কাছে আমাকে নিয়ে যায়। তা আমি যাই ওনার কাছে, স্যারের কাছে, সুনীল গাঙ্গুলির কাছে। আমি ওনার ক্যাসেটে বা রেকর্ডে যা ছবি দেখেছি, আমি সেইটা দেখে আমি ভাবতাম যে ওনার সামনে গিয়ে বসে কি করে কথা বলবো। কিন্তু যখন আমি ওনার ওই রূপটা দেখিনি, যে রূপটায়, যে সময়টায় উনি মানে একেবারে সারাক্ষণই প্রোগ্রাম করে বেড়াতেন, বা অনেক বড় বড় চুল ছিল,
হ্যাঁ ভীষণ ভারী কি একটা ব্যাপার, ওই রূপটা আমি দেখিনি। আমি ওনার যে রূপটা দেখেছি সেটা একটা স্নিগ্ধ রূপ আর কি। 1987 সাল থেকে আমি ওনার কাছে, আচ্ছা 87, তখন আমার কলেজের ফার্স্ট ইয়ার, আচ্ছা। তখন থেকে লাস্ট বেঁচে থাকার আগের অবধি 99 সাল পর্যন্ত আমি ওনার কাছে তো এতদিন যাওয়ার তো সুযোগ আপনি পেয়েছি। সুনীল গাঙ্গুলির কাছে ছিলেন, তো এই যে দীর্ঘ এতগুলো বছর ওনার সঙ্গে আপনি কাটিয়েছেন, কোনো ছোট ঘটনা যদি কিছু ছোট আমাদের ঘটনা, সঙ্গে ঘটনা শেয়ার বলতে গেলে করেন। পরে তো 3 দিন শেষ হয়ে যাবে। না তার মানে অভিজ্ঞতার মধ্যেখান থেকে ক্ষেত্রে, কিছু অভিজ্ঞতা একটা আসলে আমাকে পুত্র স্নেহে ভালোবাসতেন, এবং এরকমও এবং ওর যে ছোট ছেলে কৌশিক গাঙ্গুলি, যে এখন খুব বড় ডিরেক্টর, হ্যাঁ হ্যাঁ তো কৌশিক গাঙ্গুলি চুনির সঙ্গে আলাপ করার সময়, তখন কৌশিকের বিয়ে হয়নি, তখন চুনির সঙ্গে আলাপ করার সময় বলছে, শোনো এ আমার বাবার তৃতীয় সন্তান, হ্যাঁ আচ্ছা আমাদের থেকে বেশি একে ভালোবাসে। তো এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো খুব সুন্দর, ছোট ছোট, ভীষণ আইকিউ লেভেল স্ট্রং ছিল সুনীল গাঙ্গুলির, ভীষণ সুন্দর কথা বলতেন। তবে একটা কথা এমন বলেছিলেন যেটা আমি মনে করি আমার কাছে শিক্ষণীয়, এবং আমি মনে করি সমস্ত শিল্পীদের কাছে, নট অনলি গিটারিস্ট, সমস্ত শিল্পীদের কাছে একটা শিক্ষণীয় কথা। একদিন একটি স্টুডেন্ট বাজাচ্ছিল, বাজাতে বাজাতে একটি হেমন্ত মুখোপাধ্যায়ের গান বাজাচ্ছিল, বাজাতে বাজাতে কোথাও একটা জায়গায় গিয়েও একটু যাকে আমরা গানের সঙ্গীতের ভাষায় বলি মুরকি, মুরকি মারা বা হারকাত করা, তো সেরম একটা কিছু এক্সট্রা কিছু করেছিল। তখন তাকে থামিয়ে দিয়ে বলেছিল যে বাবা শোন, রসগোল্লায় চিনি মিশিয়ে খাস না। যারা হিন্দি ভাষী, আমার ফেসবুক ফ্রেন্ডে সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর হিন্দি ভাষী আছে, তা তাদের বোঝার জন্য যে রসগোল্লা মে শক্কর ডালকে মাত পিয়া কর, মাত খাও, ও খানে কা লাইক নে রায়গা। অর্থাৎ ওনার বলার উদ্দেশ্য ছিল যে যেটা তুমি বাজাচ্ছ বা যার গানটা তুমি বাজাচ্ছ সেটা একটা জেম, রসগোল্লা মানে সেটা একটা একদম তৈরি একটা একটা কি বলা যায় রিসার্চ ওয়ার্ক, ওইটার ওপর আর ওস্তাদি মারতে যাবে। আর রিসার্চ করো না ওটা নিয়ে। হেমন্ত মুখোপাধ্যায়ের গানকে মান্নাদের স্টাইলে নিয়ে যাস না, ঠিক আছে? অতএব হেমন্ত মুখোপাধ্যায়ের যার গান বাজাচ্ছিস নিজেকে তার ছাঁচে ফেল, তার ভঙ্গি, তার গায়কী, তার স্টাইল, সেটাকে মাথায় নিয়ে এসে বাজাও। গানটা আর করো সুন্দর করে করা যেত, সেইটা প্রুভ করার জন্য গান বাজাতে যাস না। এতই যদি তোর মধ্যে শিল্পী সত্তা বা এতই যদি তোর মধ্যে ইনোভেশন থাকে, নতুন কথার ওপর সুর করে সেটা 10টা লোকের মনে জায়গা করিয়ে দেখা, তৈরি জিনিসের ওপর মস্তানি করিস না। তা এইটা আমার কাছে একটা ভীষণ মানে ভীষণ দামি একটা কথা লার্নিং, একটা। যে কেন ওনার বক্তব্য হচ্ছে আগেকার দিনে যে গান তৈরি হতো না, একটা রিসার্চ ওয়ার্ক, প্রচুর তার মধ্যে প্রচুর রিহার্সাল, প্রচুর অবশ্যই ইনপুট, শিল্পীর ইনপুট, সুরকারের ইনপুট, এমনকি মিউজিশিয়ানদের ইনপুট একদম। নিয়ে প্রচুর রিহার্সাল করে তবে একটা গান তৈরি। সেই কারণেই 60 সাল আগের গানও এখন লোকে পাগলের মতো শোনে। পাগলের মতন শোনে। আমি কোনো সমালোচনা করছি না, কিন্তু কেউ গ্যারেন্টি দিয়ে আমায় বলতে পারবে যে এখনকার দিনের গান 40 বছর বাদে লোকে শুনবে? না এখনকার Right? শিল্পীরা তো তার সেই কারণ 60 হচ্ছে বছর আগের শিল্পীদের এটা গানই শিল্পীদের দোষ। করছে। হ্যাঁ, তা এবার যত রিয়েলিটি শো হয় তাতেও তুমি দেখবে পুরোনো গানকেই আঁকড়াতে পুরোনো হচ্ছে। গানকেই আঁকড়াতে তা তার হচ্ছে। কারণ হচ্ছে যে গানের ভাবনা, সুর, কথা, তার একটা সুন্দর মেলবন্ধন না থাকবে, সেই গান কখনো লোকের মনে চিরস্থায়ী জায়গা করবে না। অবশ্যই অবশ্যই ঠিক আছে? তো অবশ্যই। এটা একটা বিরাট লেসেন আমার কাছে, মানে এই কথাটা যে রসগোল্লা মে শক্কর ডালকে মাত খাও, রসগোল্লাকে রসগোল্লা জেসা রাখো। তো এইটা একটা আমি মনে করি সবার ক্ষেত্রেই। এখন একটা শুনি খুব ইম্প্রোভাইজেশন, খুবই খারাপ লাগে এই কথাটা শুনতে। কথাটার মধ্যে গুরুত্ব অনেক বেশি, কিন্তু ইম্প্রোভাইজ আর এক্সপ্রেশন কী জিনিস সেইটা হয়তো সবার জানা নেই, যে এক্সপ্রেশন কাকে বলে আর ইম্প্রোভাইজ করা কাকে বলে। ঠিক আছে? এরা ইম্প্রোভাইজ করতে গিয়ে গানের এক্সপ্রেশন নষ্ট করে দেয়, সেটা খুব দুঃখজনক। এটা সমালোচনার ব্যাপার না, কিন্তু তখন মনে পড়ে আমার স্যারের কথা যে রসগোল্লায় চিনি মিশিয়ে খাস না বাবা, রসগোল্লাটা আর খাওয়াই যাবে না। তো এটা একটা দামি কথা। চলো পরের গানে যাই। হ্যাঁ, একটু চলো। ভারী ভারী গান হয়েছে। সত্যি আমরা যে পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমরা সবাই খুব উদ্গ্রীব, কবে আমরা আবার আবার আগের সেই জীবন পাবো। আগের ছন্দে চলো একটু ফিরে প্রেমের যাব। গান করি, একটুখানি একদম একদম চলুন। সুন্দর একটু
একটু সেই জায়গা থেকে- মহাষ্টমীর হ্যাঁ, দিন। হ্যাঁ, মহাষ্টমীর দিন ভারী ভারী কথার দরকার নেই, একটু প্রেমের গান শোনাই। চলুন। চলো, এই গানটা শচীন দেব বর্মন গেয়ে রেকর্ড করেছেন। আচ্ছা, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। ভীষণ ভীষণ সুন্দর গান। তো সেইটা যখন হিন্দিতে উনি কনভার্ট করেছিলেন তখন এই গানটা কিশোর কুমার গিয়েছিলেন, ফুলো কি রং সে দিল কি কলম সে। তো এই গানটা চলো।
গান যেটা আমি করব, সেটা ট্র্যাকটা চালা রজনীগন্ধা সিনেমার গান, রজনীগন্ধা ফুল তোমারে, ঠিক আছে? এটা চালা। কেমন লাগছে? আজকে পুজোর দিন কতজন শুনছেন আমি শিওর নই, যাই হোক এটা তো থাকবে, পরবর্তীকালে বারবার শোনা যাবে। অবশ্যই যারা
আলোড়ন পেজকে ভালোবাসেন, যারা আলোড়ন পেজকে নিয়মিত ফলো করেন, তারা নিশ্চয়ই শুনবে এবং অবশ্যই মতামত জানাবেন। মতামত শিল্পীদের মতামত ভালো লাগে জানাবেন কেমন লাগছে, ঠিক আছে? আমি পরবর্তী যে গানটা এবার বাজাতে যাব, আমি একটা গজল বাজাবো। আমার ভীষণ প্রাণের প্রিয় শিল্পী বলতে পারেন, সবারই তাই, জগজিৎ সিং। জগজিৎ সিংয়ের একটা গজল আমি বাজিয়ে শোনাবো, বাত নিকলেগি তো ফির দূর তলক যায়গি। ঠিক আছে, ভীষণ সুন্দর ভাষা গানের, শুনুন। ধন্যবাদ। আমি আর একটা গজল বাজাচ্ছি, এটা গোলাম আলীর গাওয়া, চুপকে চুপকে রাত দিন আসু বাহানা ইয়াদ হ্যায়, বিখ্যাত একটা গজল, এটা বাজাচ্ছি। বাবু, এটা ট্র্যাকটা আছে তো? চলো।
ধন্যবাদ। কেমন লাগছে অবশ্যই ফিডব্যাক আপনাদের নিশ্চয়ই পাবো। আচ্ছা, এবার আমি যেটা বলেছিলাম যে আমি দুটো গজল বাজালাম পরপর, আমি এবার একটা ওয়েস্টার্ন বাজি, কেন টাইমও শেষের পথে একদম। এবার আমি একটা ওয়েস্টার্ন বাজাবো লাস্ট, যে কোনো আজকে একটা শুভ দিন, গণেশ বন্দনা দিয়ে আমি শেষ করব। তাই একটা ওয়েস্টার্ন বাজাচ্ছি, বেবি এলিফ্যান্ট ওয়াক, দেখুন কেমন লাগে।
অভূতপূর্ব, অনবদ্য। এই সব কিছু বলার আগে আমার মনে হচ্ছে শিল্পীর ওই দুটি হাত ধরে নমস্কার করতে, কারণ এত সুন্দর যে আমার বলার কোনো ভাষা নেই, মানে বাকরুদ্ধ হয়ে গেছি আমি। মানে এত অপূর্ব, এত ভালো। শ্রোতা বন্ধুদের নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে, কারণ আমি ফেসবুকে সোমনাথ দাসের বাজনা অনেক শুনেছি বা শুনে থাকি, এবং দেশে বিদেশে কিন্তু উনি ওনার বাজনার দর্শকদের কাছে পৌঁছে দিয়েছেন, শ্রোতামণ্ডলীর কাছে পৌঁছে দিয়েছেন। তারা ওনার বাজনাতে কিন্তু অভিভূত। তো আজকে আমরা ওনার হাতে গিটারের এই সুর শুনে মুগ্ধ হলাম, আপ্লুত হয়ে গেলাম, সুরে সুরে ভেসে গেলাম। তোমাকেও ধন্যবাদ পারমিতা, ভীষণ সুন্দর প্রোগ্রাম তুমি করছো। জানি না কতটুকু আনন্দ দিতে পারলাম, ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে বুঝবো। ভীষণ ভালো এই পেজ, এটাকে কন্টিনিউ করো, অ্যাটলিস্ট যতদিন আমরা এই আপনাদের মতন শিল্পীদের যদি আমরা পাশে পাই, এটা কিন্তু একটা বড় পেজ, আপনাদের মতন শিল্পীদের যদি আমরা পাই, তাহলে নিশ্চয়ই আলোড়ন সত্যি দিকে দিকে একদিন আলোড়ন তুলবে। এই ফেসবুক পেজ, এই যে সোশ্যাল মিডিয়া যেটা, এর পাওয়ার কিন্তু বিশাল, এর ব্যাপ্তি কিন্তু বিশাল। তার কারণ হচ্ছে আজকে ফেসবুকের মাধ্যমে একটা পারফর্মার কোনো রকম পলিটিক্স ছাড়াই সে তার পারফরমেন্সটাকে সামনে আনতে পারছে, তাকে কোনো রকম পলিটিক্স ফেস করতে হচ্ছে না এই সোশ্যাল মিডিয়ার জন্য। এবং এর ফলে কি হচ্ছে, তার এই ব্যাপ্তিটা, তার যদি পারফরমেন্সটা ভালো হয়, তাহলে সেটা কিন্তু সারা ভারতবর্ষ, কেন ভারতবর্ষের বাইরের মানুষের কাছে পৌঁছে যায়। একেবারেই, যেটা একটা স্টেজ প্রোগ্রামে হয়তো আমরা পয়সা পাই, কিন্তু এই ব্যাপ্তিটা পাই না, যেটা কিন্তু এই ফেসবুক লাইভ সবার কাছে পৌঁছে দেয়, সবার কাছে। নমস্কার আমার তরফ থেকে, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। তবে শিল্পীকে বিদায় দেব কবিগুরুর কথায়, তুমি কেমন করে বাজাও হে গুণী, আমি শুনি অবাক হয়ে শুনি। শুভ মহাষ্টমীর শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানাই শিল্পীকে, তার সঙ্গে আমার দর্শক বন্ধুদেরও জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও বুক ভরা ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ করবেন সাবধানে। সমস্ত সতর্কতা অবলম্বন করেই আপনারা আপনাদের আনন্দে মেতে উঠবেন। আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। তাহলে আজকের মতন বিদায় নেব বন্ধু, শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।